আল্লামা মির্জা আব্বাস ঢাকা 8-এ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে। ঢাকা 8 আসনের বাসিন্দাদেরকে বলতেছি, এবার যদি আপনি দাঁড়ে শীষে ভোট দেন, আপনি একটা সন্ত্রাসীকে ভোট দিলেন। তারেক রহমানও বিপদে আছে এই মির্জা আব্বাসকে নিয়ে। বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল। দেশ চলবে আমাদের কথাই, উন্নয়ন হবে আমাদের কথাই, সব প্রশাসন আমাদের কথাই চলবে, এখানে কোনো সন্দেহ নাই। শোকজ করা হয়েছে, ওরে আমাদেরকে শোকজ টুকজ করে আমাদেরকে দামানো যাবে না, দামানো যাবে না। জিয়ার সৈনিকরা মাঠে নামে, রাজপথে নামে, মাত্র 2 ঘন্টার ভিতরে বাংলাদেশ শাসন করে ফেলতে পারবে। আরে জামাত, আপনারা মাঠে আসেন, আপনাদের সাথে খেলার জন্য বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপির নেতা কর্মী আপনাদের জন্য প্রস্তুত। আপনারা আসেন মাঠে, আমরা আছি, আমরা দেখবো আপনারা কতটুকু খেলতে পারেন। ইসলামকে দেখতে হইব, জীবনে 50 বছরের নির্বাচনের নাম না। আর যদি হ্যাঁ ভোট দেন তাহলে জামাত রাজাকার, রাজাকার এই ভোটটা পাবে। যদি হ্যাঁ ভোট দেন তাহলে মিনু ভাইয়ের জন্য দোয়া করবেন এবং মিনু ভাইকে 12 তারিখে সারাদিন মিনু ভাইকে ধানের সাথে ভোট দিবেন, ভোট দিবেন 12 তারিখে। এবং একটা হ্যাঁ না ভোটের একটা কাগজ দিবেন, হ্যাঁ না ভোটের একটা কাগজ দিবেন। হ্যাঁ না ভোটের একটা ছোট লিফলেটের মতো হবে। আপনারা না ভোট দিলে আমাদের বিএনপি পাবে, ধানের শীষ পাবে। হ্যাঁ, আর যদি হ্যাঁ ভোট দেন তাহলে জামাত রাজাকার, রাজাকার এই ভোটটা পাবে। যদি হ্যাঁ ভোট দেন। মনে হচ্ছে এক নব্য ফেরাউনের কবলে বাংলাদেশ। আপনি দেখুন, নির্বাচনের সিস্টেমটাই হচ্ছে যে যার মতো করে মানুষের কাছে যাবে, ভোট চাবে, এটাই সিস্টেম। জামাতের মহিলারা নির্বাচনের জন্য ভোট চাইতে যাচ্ছে, এটা কি তাদের অপরাধ না? এটা কোনো বেআইনি কাজ। অথচ এই কাজ করার অপরাধে একজন প্রেগনেন্ট বোনকে লাথি মেরে উড়িয়ে ফেলে দেয়া, কান ছিঁড়ে ফেলেছে একজন বোনের, তারপর হলো ছায়া খুলে নেওয়ার ঘোষণা দিয়েছে একজন, পাপিয়া বলছে একজনকে, মানে যে যদি জামাতের মহিলাদেরকে দেখো তাহলে 999-এ কল দিয়ে তাদেরকে পুলিশের হাতে সুপর্দ করে দাও। এই তো খুন করে ফেললো 2 দিন আগে শেরপুরে। আজকে এক নতুন খবর পেলাম, একজন বোনের কাছ থেকে কোরআন ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। মির্জা ফখরুল কয় আওয়ামী লীগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো। খুব কষ্ট আসে মির্জা ফখরুল। গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন? আগে শুনেন। এরা নৌকাটা নাই, নৌকার যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারত চলে গেছে, দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? শুনেছেন মির্জা ফখরুলের গণতন্ত্র আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র পূর্ণ হচ্ছে না। মির্জা ফখরুল জায়গায় আমরা মাথা গরম হালত দেখতে পাচ্ছি। শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কি করবেন আপনারা? যারা দেশকে মানুষকে ভালোবাসে, আমরা বিশ্বাস করি, তারা 12 তারিখ প্রথম ভোটটা দিবে হা। হা বিজয়ী হলে বাকি ভোটের মূল্যায়ন হবে, হা পরাজিত হলে বাকি ভোটের মূল্যায়ন হবে না। সুতরাং প্রথম ভোট কিসে হবে? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন, যার মূল বিস্তারিত আপনার সামনে দেখবেন। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, জামাত নেতার বিরুদ্ধে একটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং এই অভিযোগটি এনেছে চরমোনাইয়ের পীরের একজন মুরিদ। তার অভিযোগ হচ্ছে জামাতের একজন নেতা বরিশালে একজন নারীকে হেনস্থা করেছে। এই খবর প্রকাশিত হবার পরে সমস্ত মিডিয়াগুলো একযোগে এই খবর প্রকাশ করেছে। যদিও তার বিপরীতে তখন প্রচন্ডভাবে শোরগোল চলছিল দেশে শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারি রেজাউল করিমকে হত্যার বিষয়, এবং সারা দেশে বিএনপি প্রায় 30টি স্পটে একাধিক মা এবং নারীকে হেনস্থা করেছে, তাদের পেটের উপরে লাথি মেরেছে, তাদেরকে হিজাব ধরে টানাটানি করেছে, অশ্লীল গালিগালাজ এসব তো আছেই। এইটা থেকে মূলত বিএনপিকে একটু রেস্কিউ দেওয়ার জন্য ওই ঘটনা, এখানে দারুণ একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেই বিষয়টি আমি আসবো। তার আগে জামাত নেতা রেজাউল করিমকে হত্যার পরে যে ঘটনাটি বিএনপি সেখানে ঘটিয়েছে সেই বিষয়ে 2-1টি কথা বলে তারপরে ওইখানে আমরা চলে যাচ্ছি। রেজাউল করিমকে হত্যার পরে আপনারা জানেন
বিএনপি চরম একটা নোংরা খেলায় মেতে উঠেছিল। মুহূর্তের ভিতরে তারা একটি মিথ্যা বয়ান প্রচার করার চেষ্টা করে, মিডিয়াদের দিয়ে সেটা বলায়। তারপরে তো এখন ওই যে আগেই বলেছি, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের দিন, প্রত্যেকের হাতে হাতে ফোন। এইখানে মিডিয়ার ভাত আস্তে আস্তে মরে যাবে। এবং আপনারা যদি সজাগ থাকেন তাহলে এই যে বাংলাদেশের যে অসভ্য ইতর মিডিয়াগুলো আছে, এদের ভাত মরে যাবে। এই মিডিয়াগুলোই বাংলাদেশকে ধ্বংসের মূল কারিগর। শেখ হাসিনাকে দিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করেছিল 17 বছর ধরে, এখন আবার তারেক রহমানকে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করবে। এরা এত বড় নিকৃষ্ট। এই নিকৃষ্টগুলো কোনো মতো অবস্থায় চায় না বাংলাদেশ ভালোভাবে চলুক এবং বাংলাদেশ থেকে চুরি, দুর্নীতি, লুটপাট এগুলো বন্ধ হোক। কারণ এই মিডিয়া হাউসগুলো চুরি, দুর্নীতি, লুটপাটের টাকা পয়সাই এরা টিকে থাকে। যার কারণে যারা চাঁদাবাজি করে, যারা লুটপাট করে, যারা দুর্নীতি করে, এরাই তাদের কাছে ভালো। আর জামাত ইসলাম ক্ষমতায় আসলে চুরি, লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো বন্ধ হয়ে যাবে, ওদের ধান্দা বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা জামাত ইসলাম যাতে ক্ষমতায় না আসতে পারে, এর জন্য যত ধরনের পরিকল্পনা আছে, যত ধরনের সাপোর্ট দরকার, সব বিএনপিকে দিচ্ছে। যাই হোক, ওইখানে যে ঘটনাটি তারা ঘটিয়েছে, রেজাউল করিমকে হত্যা করার পরে আজকে সারাদিন ধরে তারা প্রথম যে নিউজটি প্রথমে ছাড়ার চেষ্টা করেছিল যে জামাত সেখানে প্রথমে হামলা করেছিল। তো জামাত যদি হামলা করে থাকে, আমি মেনে নিলাম, তর্কের খাতিরে আমি ধরে নিলাম জামাত হামলা করেছিল। আচ্ছা, কেউ যদি আমাকে একটা থাপ্পড় মারে, বিনিময়ে আমি তাকে হত্যা করব নাকি বড় জোর আমি তাকে হয় 2টা থাপ্পড় দিতে পারি? আমার যদি খুব বেশি হেডম শক্তি বা ইয়ে থাকে তাহলে আমি 2টা থাপ্পড় দিতে পারি। কিন্তু আমি যখন তাকে হত্যা করে ফেলবো তখন তো আমি আর মানুষ না, আমি অমানুষ, আমি পশু। এটাই তো প্রমাণ হয় নাকি? আচ্ছা, এইটা যখন ঢোপে টিকলো না, যখন মানুষ তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তাদেরকে প্রবলভাবে আক্রমণ করে বসলো যে এটা মিথ্যা, এরপরে তারা একটি কার্ড খেলা শুরু করলো যে জামাত ইসলাম বিএনপির প্রার্থী জামাতের প্রার্থীকে জড়িয়ে ধরে পায়ে পর্যন্ত পড়েছে। এই ভিডিও তারা ভাইরাল করেছে, ভাইরাল করার চেষ্টা করেছে। তো এই ভিডিও তো আমরা দেখেছি। এখানে বাদল পরিষ্কার করে বলেছে যে আপনি আমাকে এখান থেকে পালিয়ে চলে যেতে বলছেন। আমার এই কর্মী বাহিনী, এই যে এতগুলো কর্মী বাহিনী এখানে, তারা আমি কি তাদেরকে অরক্ষিত অবস্থায় ফেলে আমাকে পালিয়ে চলে যেতে বলছেন? আপনি আপনার লোকগুলোকে সরাই দেন, আমরা নিরাপদে বের হয়ে যাই। 16 সেকেন্ডের একটা কাটপিস তারা প্রচার করেছে যে বিএনপির প্রার্থী জামাতের নেতাকে পায়ে জড়িয়ে ধরেছে, তারপরেও সে কর্ণপাত করে নাই, সে ওই দিক দিয়েই যাবে, সে ওই দিক দিয়েই যাবে, যার কারণে গ্যাঞ্জামের সূত্রপাত হয়েছে। এখানে আমরা আরো একটি কথা বলে রাখতে চাই, এই ঘটনার প্রায় 4 ঘন্টা কিন্তু জামাতের প্রার্থীদেরকে এবং তার নেতাকর্মীদেরকে একটা ফাঁকা রাস্তায় তারা আটকিয়ে রেখেছিল। তারা সেখান থেকে তাদের, এবং পরিষ্কার আমরা শুনতে পেয়েছি সেনাবাহিনী এবং পুলিশের একজন ওসি বলছে আমরা আপনাকে নিরাপত্তা দিতে পারবো না। তোমরা নিরাপত্তা দিতে পারবে না, তোমরা আঙ্গুল চোষো। এবং পুলিশের ওই কর্মকর্তা বলছে নেতাকে যে আমরা আপনাকে প্রয়োজনে গাড়িতে করে নিয়ে যাচ্ছি। তখন জামাতের নেতা পরিষ্কার করে বলেছেন যে আপনি আমাকে নিরাপত্তা দিচ্ছেন, আমার জীবনের চেয়ে হাজার হাজার গুণ বেশি মূল্যবান আমার এই পিছনে যে সমস্ত নেতাকর্মী আছে তারা। এইটা যখন ঢোপে টেকে নাই, সর্বশেষ তারা যে নিকৃষ্টতম কাজটি করেছে, ভাই নিকৃষ্ট কাজ করলে তার ধরা পড়তেই হবে। মিথ্যা কথা এটা স্থায়ী হয় না। সর্বশেষ সাইফুল ইসলাম যুবদলের নেতা, ওই শ্রীবর্দীর কি করলো, বললো যে প্রচার করা শুরু করলো যে সাইফুল ইসলামকে হত্যা করেছে জামাত ইসলাম, সাইফুল ইসলাম নিহত হয়েছে। এই সংঘর্ষে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছিল, সে এখন নিহত হয়েছে। উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল জামাতকে যে হত্যা করেছে ওইটাকে একটু মোকাবেলা করা, এবং মিডিয়া এটা প্রচার করতে যাচ্ছিল, কিছু কিছু মিডিয়া প্রচার করাও শুরু করেছিল যে জামাতের হামলায় সেখানে একজন বিএনপির নেতা নিহত হয়েছে। অথচ আগে কিন্তু প্রত্যেকবার নিউজ করেছে, কেউ কেউ, সবাই করে নাই, এড়িয়ে গেছে, ব্ল্যাক আউট করে দিয়েছে, কেউ কেউ নিউজ করেছে যে বিএনপি জামাত সংঘর্ষে একজন নিহত। এই হচ্ছে মিডিয়ার ধরন। এরপরে ওদের মুখে চুনকালি দিয়ে সাইফুল ইসলাম যুবদলের ওই নেতা তিনি লাইভে চলে আসলেন, এবং লাইভে এসে তিনি বললেন আমি মারা যাই নাই, দয়া করে আপনারা আমাকে মেরে ফেলবেন না, মরার আগেই আমাকে মেরে ফেলবেন না, আমি সুস্থ আছি, ভালো আছি। শুনুন তার লাইভ। মোহাম্মদ সাইফুল ইসলাম, জেনেকাতি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। কে বা কারা গজব ছড়াইছে যে আমি মারা গেছি? আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, আমি মারা যাইনি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর মারা গেছি এই কথাটা মিথ্যা, গজব, দয়া করে গজবে কাঁদ দেবেন না। আচ্ছা, সাইফুল ইসলামের এই লাইভ করার পরে ঘটনা কি ঘটেছে আপনারা কি জানেন? হতভম্ব হয়ে যাবেন আপনারা। সাইফুল ইসলাম কেন তারেক রহমানের নির্দেশ অমান্য করে সে তার বেঁচে থাকার লাইভ সম্প্রচার করলো? সে কেন বিএনপির কেন্দ্রীয় নির্দেশ অমান্য করলো? সে কেন মরার ভান করলো না, মরার অভিনয় করলো না? যার কারণে সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ও খোদা, আমাকে উঠিয়ে নাও তোমার কাছে এই বিএনপিকে দেখার আগে। শুধু ওইখানেই নয়, বিএনপির হাতে এই একই দিনে গতকাল কুমিল্লাতেও তারা নিজেরা চাঁদার টাকা ভাগাভাগি করে একজন বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। গতকালই ওই রেজাউল করিমের নিহত হবার কারণে ওই খবরটি আসে নাই। এই নিয়ে 5 আগস্টের পরে বিএনপির হাতে 220 জন নিহত হলো। এই হচ্ছে বিএনপি। আর ছাত্র দলের হাতে একজন তেজগাঁও কলেজের শামীম হত্যা করেছে এদের। এবার চলুন আমরা একটু চরমোনাইয়ের পীরের কাছে যাই। চরমোনাইয়ের পীরের মুরিদ, একজন মুরিদ, সে
একটা ভিডিও ভাইরাল করে দিল যে জামাত নেতা নারীকে হেনস্থা করেছে। এর একটা ক্লিপ আমাদের হাতে এসেছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে না, যে লেবাসধারী এই নিউজটা প্রচার করেছে সে মূলত বিএনপির কাছ থেকে টাকা খেয়েছে। টাকা খেয়ে, কারণ বিএনপি এখন ব্যাকফুটে, সারা দেশে তারা নারীদেরকে নির্যাতন করেছে, নারীদেরকে ছায়া খুলে নিতে চাচ্ছে, তারপরে মায়ের ধরে হেনস্থা, পেটের উপরে, বৃদ্ধ মায়ের পেটের উপরে, তল পেটের উপরে লাথি মেরেছে। এগুলো তো ঢেকতে হবে। মিডিয়া তো এগুলো প্রচার করে নাই, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু ছড়িয়ে পড়েছে, সেহেতু এই মিডিয়া তো জামাতের বিরুদ্ধে কিছু বলতে হবে। চুপ হয়ে গেছে একেবারে, ওইটা তো তারা বলতে পারে না, কারণ এটা তাদের ভাষণ হয় ওই মিডিয়াগুলোর, তারা তো এই খবর প্রচার করতে পারে না। তখন ওই চরমনাইয়ের ওই মুরিদটাকে, ওই লেবাসধারীকে, ওই শয়তানকে টাকা দিয়েছে বিএনপি। একজন বিএনপির, চরমনাইয়ের একজন মুরিদ, সে বিএনপি করে। ওই জায়গায় তো বলেছি চরমনাইয়ের ব্যবসাটা আছে মুরিদ ব্যবসা। তাদের কাছে কে চোর, কে গুন্ডা, কে বদমাইশ, কে লুচ্চা, কে ইতর, কে শেষর, কে জাতীয় পার্টি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, এইটা কোনো ফ্যাক্টর না। যে মুরিদ হবে আর মুষ্টি করে মুষ্টির ভিতরে কিছু বান্ডিল ঢুকাই দিয়ে আসলে সব জায়েজ। তো যাই হোক, এই বিএনপির এই মুরিদ, ওই মুরিদটাকে, চরমনাইয়ের বর্তমান ওই হাত পাখার মুরিদকে কিছু টাকা দেয় যে তুই এরকম একটা কিছু করতো, দেখি কিছু করা যায় কিনা। তখন সে যেটা করেছে, সে প্রচার করেছে যে নারী নির্যাতন করেছে জামাত নেতা। আর আসল ভিডিওটা এই দেখুন। আমি কি আপনার কাছে এমন কোন কথা বলছি যেটার জন্য সে এত উগ্র? ওনার মতো একজন মুরব্বী মানুষের তুই কই যা, তুই ভাষা ব্যবহার করছিস, ওনার মতো একটা মুরব্বী তুই ভাষা ব্যবহার আছে 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 আপনারা কি বুঝতে পারছেন খেলা কোন লেভেলে চলছে, কোন দিকের পানি কোন দিকে গড়াচ্ছে? সর্বশেষ এইগুলো দেখার পরে, বিএনপির এই নষ্টামো, এই ভষ্টামো দেখার পরে, বিভিন্ন জায়গায় বিএনপিকে ছেড়ে, বিএনপিকে বয়কট করে, বিএনপিকে বাদ দিয়ে, ওদেরকে ঘৃণা করে, যারা একটু মনুষ্যত্ব যাদের ভিতরে আছে, যারা মানুষ আর কি, এই মানুষগুলো জামাত ইসলামে যোগদান করছে। এর ভিতর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হয়েছে, পটুয়াখালীর এক বিএনপি নেতা, সে এই যে এতদিন ধরে সে বিএনপি করেছে, তার গায়ে যে পাপ জড়ো হয়েছিল, সেই পাপ ধোয়ার জন্য 50 কেজি দুধ কিনে সেই দুধ দিয়ে গোসল করে জামাতে যোগদান করেছে। এই দেখুন তার ভিডিও। দুধ দিয়ে গোসল করে, 50 কেজি দুধ দিয়ে গোসল করে জামাতে যোগদান করেছেন এবং তিনি এই গোসল করিয়েছেন বাউফল আসনের জামাতের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সুতরাং বিএনপির এখনো সময় আছে। বিএনপি যদি সোজা পথে না হাঁটে, তাহলে হয়তো বাংলার জনগণই বিএনপিকে সোজা পথ দেখিয়ে দেবে। নির্বাচন তো বোধহয় হয়েই যাবে। উপদেষ্টারা তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টা ছাড়া তিনি নাকি ব্যক্তিগত সফরে নিউজিল্যান্ড যাবেন, তারপর জমা দিবেন। এই স্বাস্থ্য উপদেষ্টা আসলে ইউনুসের কোঠায় নিয়োগ পেয়েছে, ভালো না। উনি দীর্ঘদিন গ্রামীণ ব্যাংক কাজ করেছেন, এজন্য আর কি বানানো হয়েছে গ্রামীণ ব্যাংক কোঠায়। যাই হোক, এই সরকারের এখন শেষ সময়, আর এগুলো না বলি, চলে যাচ্ছে। আর 10-12-13 দিন আছে ক্ষমতায়। গুজব ছড়াচ্ছে যে গণভোটে হ্যাঁ হলে নাকি ইউনুস 6 মাস থাকবে। আমি গতকালকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ভিডিওতে যে কিভাবে গুজব ছড়াচ্ছে। এখন এই নতুন সমস্যা হচ্ছে মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত সবসময় একটা প্রভাব রাখে, এটা নতুন কিছু না। প্রভাবশালী দেশের রাষ্ট্রদূত, তারা তো একটু প্রভাব রাখবেই। এবং আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে বাংলাদেশে কে ক্ষমতায় আসছে, কাকে ক্ষমতা আমেরিকা চায়, এগুলো নিয়ে বড় ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের নাই। বাইডেন ভাবতো, কারণ বাইডেনের সঙ্গে একটা সম্পর্ক ছিল বাংলাদেশের ব্যক্তিগত, বাট ট্রাম্পের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশে মার্কিন দূতাবাসকে একটা স্পেশাল পাওয়ার দিয়ে দেওয়া হয়, এবং সেই পাওয়ারটাই প্রত্যেকটা রাষ্ট্রদূত প্রয়োগ করেছে। সে 111 থেকে শুরু করে এই পর্যন্ত আপনি দেখেন যে 111 এটা তো আমেরিকার হাত ছিল পিছনে, প্রথম আলো ডেলিস্টারের হাত ছিল, বাট এদের সবার উদ্দেশ্য ছিল ভিন্ন ভিন্ন। যেমন টাইম ম্যাগাজিন একটা ইন্টারভিউ দিয়েছেন তারেক রহমান সম্প্রতি, সেখানে প্রশ্ন করা হয়েছিল যে তৎকালীন রাষ্ট্রদূত, সম্ভবত ওনার নাম জেমসে মরিয়ার্টি, তিনি তার বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রত্যেকটা রাষ্ট্রদূত কিন্তু নিয়মিত পররাষ্ট্র মন্ত্রণালয় তার বার্তা পাঠান, এখানে গোপন খবর, তারপরে মতামত এগুলো থাকে। তো সেখানে এই তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমসে মরিয়ার্টি, তিনি তার বার্তা দিয়েছেন যে তারেক রহমান দুর্নীতিগ্রস্ত এবং তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তো টাইম ম্যাগাজিন জিজ্ঞেস করলো তারেক রহমানকে যে তখন তো এটা বলেছিল, তখন তারেক রহমান বলেন যে তারা বলেছিল, বাট তারা এটা প্রমাণ করতে পারেনি। এটাও সত্য, প্রমাণ করতে পারেনি। আর প্রমাণ করার দায়িত্ব কিন্তু আমেরিকার না। এবং এটা বলাই বাহুল্য যে তারেক রহমানের বিরুদ্ধে ওই সময় যে অভিযোগ, এগুলো আসলে আমেরিকা করেছিল, কারণ আমেরিকা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চেয়েছিল। হ্যাঁ, তো বাংলাদেশের মতো দেশে মার্কিন রাষ্ট্রদূত আসলে আগে থেকেই যা চাইতো, একটা পর্যায়ে সেটা হতোই, সেটা গণ আন্দোলনের মাধ্যমে হোক বা সেটা অন্য কোনো মাধ্যমে হোক। তাই বলে কিন্তু এটা বলতেছি না আমি যে এই গণ আন্দোলনে মার্কিন প্রভাব ছিল, মোটেও না। বাট আমেরিকা যা চেয়েছিল, তাই আমি সে বিষয়ে আসবো। প্রথমে আসি পিটার হাস দেখেন, খুব নিরিবিলি, চুপচাপ, কথা কম বলে, কিন্তু তিনি অনেক চেষ্টা করেছেন শেখ হাসিনাকে সরানোর জন্য। অনেক তিনি বিএনপিকে বারবার বলেছেন আন্দোলনের নাম, এছাড়া কোনো উপায় নেই, বারবার বলেছেন একটা পপুলার আপরাইজিং, কিন্তু বিএনপি ব্যর্থ হয়েছে। জামাতকে বলেছেন বারবার আন্দোলনের নাম, জামাত ছোট দল কি করবে, চেষ্টা করেছে,
তাও ব্যর্থই হয়েছে বলা যায়। তারপর পিটার হাস সরে গেলেন। সরে যাওয়ার পর বানানো হলো ট্রেসি অ্যান্ড জ্যাকবসন নামে ভদ্রমহিলাকে। তিনি তো এর সঙ্গে বৈঠক করেন, এর সঙ্গে বৈঠক করেন, তার কারণের সঙ্গে লন্ডনে বৈঠক করেন। পাশাপাশি ওই ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, তিনিও আবার ওই লন্ডনে যান, আবার ভারতে গেলেন। এইরকম তৎপরতা আছে। তো এরপরে আবির্ভাব হলো এক দীর্ঘদেহী ব্যক্তি, দীর্ঘদেহী বেন্ট ক্রিস্টেনসেন, নতুন রাষ্ট্রদূত, এবং তিনি আগের সকল রাষ্ট্রদূতের চাইতে অনেক বেশি অ্যাগ্রেসিভ। আগের যে রাষ্ট্রদূত ছিল ড্যান ডাব্লিউ মজিনা, আশরাফুল বলতেন ওই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজের বেটি মর্জিনা, আবার পিটার হাসকে আপনার ওই গাড়ি আটকিয়ে ছাত্রলীগের হামলার চেষ্টা ওই তুলির বাসায় সামনে শাহিনবাগে, আবার ওই যে মার্শিয়া বার্নিকট কালো ভদ্রমহিলা, তিনি যখন রাষ্ট্রদূত ছিলেন তাকে পর্যন্ত হামলা করেছে ছাত্রলীগের লোকেরা। নেতা ছিল জাহাঙ্গীর কবির নানক। কিন্তু এই বেন ক্রিস্টেনসেন এরকম না। যখন সিনেটে শুনানি হয়, মার্কিন সিনেটে, যে কে হবে বাংলাদেশের রাষ্ট্রদূত, তখন তার ইন্টারভিউ নিয়েছিল এবং সেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাকে কেন আমরা বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করবো। তিনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে আমি চীনের ফুটপ্রিন্ট কমিয়ে দেব এবং আমার টার্গেটই হবে এটা। যে কথা সেই কাজ। বাংলাদেশে এসেই তিনি কথা বললেন নিরাপত্তা মন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে। সেখানে খলিলুর রহমানকে বললেন যে আমেরিকার সঙ্গে তোমাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে চাই, ব্যবসা বাণিজ্য ঘনিষ্ঠ করতে চাই, একদম ট্রাম্প স্টাইলে চীনের ফুটপ্রিন্ট এই অঞ্চল থেকে কমাতে হবে। তারপরেই দেখা করলেন ডক্টর ইউনূসের সঙ্গে। ও তার আগে কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পরিচয়পত্র দিয়েছিলেন, রাষ্ট্রপতি চুপুর সঙ্গে দেখা করে। তো তারপর এই বেন্ট ক্রিস্টেনসেন সাংবাদিকদের সামনে সরাসরি বললেন যে আমি ডক্টর ইউনূসকে অবহিত করেছি যে চীনের সঙ্গে আপনাদের সম্পর্ক বৃদ্ধি হলে আপনারা কি কি ক্ষতির মুখে পড়বেন, ঝুঁকির মুখে পড়বেন। ক্ষতির মুখে, ঝুঁকির মুখে বলতে কি বোঝেন? আমি বুঝি যে আমেরিকা অ্যাকশন নিবে। আমেরিকান কত অ্যাকশন আছে, আমেরিকান স্যাংশন, আমেরিকার তারপরে বাণিজ্য, তারপরে যুদ্ধ, কত কিছু আছে। আপনি যদি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, হ্যাঁ, আপনি শুধু ওই দেশটার বিরুদ্ধে কিন্তু না, আপনি দেশটার যে প্রচলিত সিস্টেম, আপনি বিশ্বের একটা পরাশক্তির বিরুদ্ধে যাচ্ছেন, যারা বিশ্বের শ্রেষ্ঠ ক্ষমতা সম্পন্ন। আপনি তাদের যে মুদ্রা ব্যবস্থা ডলার, সেই ডলারের বিরুদ্ধে যাচ্ছেন। আপনি তাদের টেকনোলজি, আপনি ফেসবুক, গুগল, মেটা, অ্যামাজন, পেপল, সবকিছুর বিরুদ্ধে যাচ্ছেন। এত সহজ না বিষয়টা। এখন সেই বেন ক্রিস্টেনসেন তারপর দেখা করেছেন তারেক রহমানের সঙ্গে, দেখা করেছেন জামাতের আমির শফিকুর রহমানের সঙ্গে, দেখা করেছেন গতকালকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে, আজকে দেখা করেছেন নৌবাহিনী প্রধানের সঙ্গে, একটু পরে হয়তো বিমান বাহিনীর প্রধানের সঙ্গে দেখা করতে পারেন। এই যে একটা ম্যারাথন সাক্ষাৎকার, সবার সঙ্গে সাক্ষাৎ করতেছে, দেখা করতেছে, এর ভিতরে কিন্তু একটা বার্তা আছে। কি বার্তা? আমি আছি, শক্তভাবে আছি, সবকিছু দেখছি, যা চাইবো তাই করতে হবে। এবং এই ধরনের সরকার যদি চায় তাহলে তো আসলে মানে বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশ, যাদের গার্মেন্ট শিল্প বেশিরভাগই আমেরিকা রপ্তানি হয়, তাদের আসলে আর কিছু করার থাকে না। এখন আমরা সম্প্রতি ফাঁস হওয়া একজন কূটনীতিকের তার বার্তায় আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার ধারণা বিএনপি ক্ষমতায় আসলে তারা নিজেরাই দুর্নীতি করতে করতে নিজেরাই শেষ হয়ে যাবে, তারপর জামাতে চান্স আছে। তার মানে ওই ফাঁস হওয়া তার বার্তা থেকে একটা বক্তব্য পাওয়া যায় যে আমেরিকা হয়তোবা জামাতকে ক্ষমতা দেখতে চায়। যদিও মার্কা শুধু বেন ক্রিস্টেনসেন বলেছেন সব জায়গায় বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে সে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই নিবে, কিন্তু পুরোটা কি জনগণ নেয়? আমেরিকা বিভিন্ন সময় দেখেছি যে রেজিম পরিবর্তনের সঙ্গে তারা জড়িত থাকে। যেমন 1/11 সময় আওয়ামী লীগ ক্ষমতা আনতে তারা কিন্তু সাহায্য করেছিল, এবং শেখ হাসিনার সময়ও কিন্তু শেখ হাসিনাকে বহুবার আমেরিকা বলেছিল যে তোমরা বিএনপির সঙ্গে বসো, জামাতের সঙ্গে বসো, কিন্তু শেখ হাসিনা কারো কথাই শুনে নাই, বারে বারে ভুয়া ইলেকশন করে 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 সে জয়লাভ করতেছিল। যখনই 2024 সালের নির্বাচন ছিল 7 জানুয়ারির, তখন কিন্তু আকাশে বাতাসে সব জায়গায় কিন্তু আওয়ামী লীগ বিরোধিতা, কেউ পছন্দ করতেছে না। ওই খোদ আওয়ামী লীগের লোক বলতেছে এনাফ, কিন্তু শেখ হাসিনা বোঝেন নাই। তো তারপর যখন আন্দোলনটা শুরু হলো, তখন আমি চিন্তা করলো যে খারাপ কি চলছে চলুক, কিন্তু তারা ইচ্ছা করলে কিন্তু তারা আন্দোলন বন্ধ করতে পারতো, শেখ হাসিনার সঙ্গে আলাপ করতে পারতো, বাট এগুলো করে নাই, যে না শেখ হাসিনা কিছু শুনবে না। এবং শেখ হাসিনা ওটা মেন্টালিটি যে উনি বৃদ্ধ হয়ে গেছে, ঘাউরা, ওনার ভিতরে আসলে ওই পলিটিক্যাল কোনো মেন্টালিটি নেই। পলিটিক্স মানেই মাঝে মধ্যে রাগ, মাঝে মধ্যে সমঝোতা, ওনার মধ্যে এগুলো নাই, কাজ করে না, যেটা তার ছেলে সজীব ওয়াজেদ জঙ্গিটার পেয়েছে। এই জন্য এখন মা ছেলে দ্বন্দ্ব, সেটা আমি ভিন্ন ভিডিওতে বলেছি। তো ফিরে আসি মার্কিন রাষ্ট্রদূতের প্রসঙ্গে। তারা যেটা চায় তারা সেটা ছলে বলে কৌশলে আগে করতো, এখন ডাইরেক্ট স্পষ্ট। ট্রাম্পের অধীনে এখন আর কোনো কৌশল নেই, এখন সরাসরি যে আমরা চাই বাংলাদেশ এইভাবে চলুক, এভাবে চলুক। এবং ওই যে আগে গত ট্রাম্পের আমলে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতো, এখন ভারত বাদ, চায়না বাদ, বাংলাদেশ চলবে সরাসরি আমেরিকা যেভাবে চাইবে। এবং অনেকে বলেন যে আমেরিকা চাই বলে নির্বাচনটা হচ্ছে, হয়তো আমেরিকা না চাইলে নির্বাচন হতো না, ছলে বলে কৌশল কিছু করতো। এবং আমেরিকা যে ইউনুসের পক্ষে এবং ইউনুসের প্রতি খুশি, এতে কোনো সন্দেহ নাই। যদিও ইউনুস চীনের সঙ্গে অনেক বড় বড় ডিল করেছেন, এতে আমেরিকা আসলে সহ্য করে রয়েছে চীনের সঙ্গে আরো বড় বড় ডিল, এবং শেখ হাসিনা হলো চীনের সঙ্গে অনেক ডিল ছিল। এদের দেখেন যে শুল্কতে 20% শুল্ক বসিয়েছে। আবার দেখেন 9 ফেব্রুয়ারি নতুন ঘোষণা হচ্ছে, সেখানে বলা হয়েছে যে আসন্ন 9 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। বাণিজ্য সচিব মাহবুর রহমান নিশ্চিত করেছেন যে এই চুক্তির অধীনে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত বাংলাদেশি তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক মুক্ত সুবিধা পাবে। মানে আমেরিকার তুলা ব্যবহার করে আমরা কিন্তু সবচেয়ে বেশি তুলা আনি ভারত থেকে, সস্তা, গুদাম খরচ কম। কিন্তু যদি মার্কিন তুলা ব্যবহার করি, একটু এক্সপেন্সিভ অবশ্যই, ওইখান থেকে কিনে আবার জাহাজে করে আনতে হয়, কিন্তু সেই তুলায় উৎপাদিত পোশাক আমেরিকার বাজারে শুল্কমুক্ত সুবিধা পেলে এটা তো অনেক
অনেক ভালো এটা, তাহলে ওখানে খরচ বেশি হলে এখানে পুষিয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের উপর আরোপিত 20% পাল্টা শুল্ক হার কমিয়ে 15% নামিয়ে আনারও সম্ভাবনা রয়েছে। তো এটা যদি হয়তো ভালোই। তো আমেরিকা চায় আর কি এটা যে মানে এমন বিশ্ব ব্যবস্থা যে আমরা যা বলবো তাই করতে হবে। এখন দেখেন নরেন্দ্র মোদী তিনি যেভাবে আমেরিকার সঙ্গে এই গত কয়েকটা মাস ধরে এই শুল্ক হার বাণিজ্য নিয়ে ফাইট করে যাচ্ছেন, এটা আসলে বাংলাদেশের মতো ছোট দেশের পক্ষে সম্ভব না। এটা ভারত অনেক বড় দেশ, তারা পারে, আমরা পারি না। আমাদের আসলে নিজেদের গার্মেন্ট শিল্প, নিজেদের অর্থনীতি, নিজেদের বিভিন্ন বিষয় চিন্তা করে আসলে আমাদের আসলে আমেরিকার কাছে নতি স্বীকার করা ছাড়া উপায় থাকে না। এবং সেটাই হবে হয়তো বা যে সরকারি শাসক হবে। বাট মাঝে দিয়ে ওই নারী সাংবাদিক যিনি আসলে ওই মার্কিন কূটনীতিকের গোপন তার বার্তা ফাঁস করেছেন, তিনি এখন ফেসবুকে বলেন আমার কোনো দোষ আমি করি নাই। দেখুন, যখন একজন মার্কিন কূটনীতিক বলে যে আমরা জামাতের বন্ধু হতে চাই, এটা ফাঁস হওয়ার পর তারা কিন্তু চরম বিব্রতকর অবস্থায় পড়েছে, কোনো সন্দেহ নেই। এবং তারা চেষ্টাও করেছে ওয়াশিংটন পোস্টকে দিয়ে যে এই সংবাদটা যাতে প্রচার থামানো যায়, কিন্তু তারা পারেনি। ওয়াশিংটন পোস্ট এটা প্রকাশ করেছে। এখনো নারী সাংবাদিক তাকে মার্কিন দূতাবাস বিশ্বাস করেছে, ভিতরে নিয়ে বসিয়েছে, মনের কথা খুলে বলেছে, আর উনি এটি গোপনে রেকর্ড করে প্রকাশ করে দিয়েছে। দেখুন, এই পৃথিবীতে প্রত্যেকটা কূটনীতিক বিভিন্ন পলিটিক্যাল পার্টি লিডার সাংবাদিকদের সঙ্গে গোপন মিটিং করে। এটা আওয়ামী লীগের লোকের লোক, বিএনপি লোকজনের সঙ্গে করেছে, জামাতের সঙ্গে করেছে, এবং এগুলো গোপনই থাকে, এগুলো কখনো কিন্তু প্রকাশিত হয় না। এটা কিন্তু অবাক হওয়ার কিছু নয়, পৃথিবী এভাবেই চলে। তো সেই নারী সাংবাদিক একটু সুবিধার জন্য তিনি বিএনপি ক্ষমতা এলে ফারজানা রূপা হতে চান, তার স্বামী ওই যে ফারজানা রূপা স্বামী, তার স্বামী ওরকম হতে চায়। এই সামান্য কারণে মার্কিন দূতাবাসের ফোনালাপ আপনি ফাঁস করে দিলেন। আপনাকে আমেরিকা বিশ্বাস করবে? এখন ফেসবুকে লিখে না আমার দোষ নাই। এখন আমেরিকা তো আসলে জানে না কে করেছে, আমেরিকা শুধু জানে যে এটা একজন করেছে। ওনার কারণে বাকি 3 নারী সাংবাদিকের কপাল পড়লো। এরা আর আসলে মার্কিন দূতাবাসে কোন দাওয়াত পাবে না, এমনকি মার্কিন ভিসাও হয়তো এদের জন্য ব্ল্যাকলিস্টেড হতে পারে। যেমন শেখ হাসিনা কিন্তু ব্ল্যাকলিস্টেড। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 3 দিন পরেই মার্কিন দূতাবাস শেখ হাসিনার নিষেধাজ্ঞা দিয়েছে যে তিনি আর আমেরিকাতে প্রবেশ করতে পারবেন না। এখন এই 4 সাংবাদিকের নাম যুক্ত হলো কিনা আমি জানি না। তো যাই হোক, আমি একটা জিনিস মনে করি যে নির্বাচনের আর 12-13 দিন আছে। এখন নতুন সরকারের দায়িত্ব নেওয়ার অপেক্ষা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু সমস্যার সম্মুখীন হবে। বিশেষ করে শেখ হাসিনা রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ডক্টর ইউনূস কিন্তু এই 1.5 বছরেও পুরোপুরি ঠিকঠাক করতে পারেনি। নতুন সরকার ক্ষমতা এলে এটা হবে বড় চ্যালেঞ্জ, এবং ভূরাজনৈতিকভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই চীন, ভারত এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক মেনটেন করে চলা। ভারতের বিষয়টা কেন বলি, ভারত প্রতিবেশী, এরা ওই বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে, যাতে ষড়যন্ত্র না করতে পারে এই জন্য ম্যানেজ করা। এবং সেই ম্যানেজটা আবার হবে যে তাহলে ভারত বলবে তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করো, এসব ঝামেলা আছে। এখন চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক আমরা জড়িয়ে গিয়েছি, তিস্তা প্রকল্প, প্রতিরক্ষা চুক্তি, সব বিভিন্ন চুক্তি, এখানে আমেরিকা চাইলেও চীনকে কতটুকু দূরে সরানো সম্ভব সেটা একটা বিষয়। এবং দ্বিতীয়ত এই মার্কিন রাষ্ট্রদূত, আমি আগেই বলেছি বাংলাদেশের ক্ষুদ্র দেশে কিন্তু মার্কিন দূতাবাসের একটা পাওয়ার থাকে। এখন এই মার্কিন রাষ্ট্রদূতকে কিভাবে আসলে সরকার ম্যানেজ করবে, কারণ উনি তো খুব অ্যাগ্রেসিভ টোনার। উনি নিজে বলেছেন যে সাংবাদিকদের কাছে যে আমরা ইউনূসকে বলেছি চীনের সঙ্গে সম্পর্কে ঝুঁকি কতটুকু। তার কিছুক্ষণ পরে আবার চীনের দূতাবাস বলতেছে যে আমেরিকাকে হুঁশিয়ার করে বলতেছে যে বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং আমেরিকা নিজে চরকায় তেল দাও। সুতরাং খুব হার্ড একটা কনভারসেশন হয়েছে এই মার্কিন দূতাবাস এবং চীনের দূতাবাসের মধ্যে, যেটা কিন্তু আমরা আগে কখনো দেখিনি। সুতরাং এই নতুন সরকার আসছে, তার ভূরাজনৈতিকভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই আমেরিকা এবং চীনকে মোকাবেলা করা। আমেরিকা এবং চীনের ভিতরে একটা আলোচনা করে এই 2 দেশকেই ম্যানেজ করে চলা, এটাই হবে নতুন সরকারের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ বলে আমি মনে করি। দর্শক, আপনাদের মতামত জানতে চাই। দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট, গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।